দীঘা এখন আরও জমজমাট। এই কথা বলার কারণ, মানুষ এখন দীঘাতে শুধু সমুদ্রের টানেই আসে না। দীঘার আকর্ষণ বাড়ানোর জন্য এক নতুন সংযোজন হলো দীঘার জগন্নাথ মন্দির। 30শে এপ্রিল 2025 দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়। সে প্রথম দিন থেকে এই জগন্নাথ মন্দিরকে ঘিরে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কিন্তু প্রথম দিন যারা গেছিলেন 30শে এপ্রিল সবাই কিন্তু ভিডিও করে গেছে, ছবি তুলে গেছে। আর এখন ভেতরে ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড। প্রায় 22 একর জমিতে তৈরি এই জগন্নাথ মন্দির অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে তৈরি হলেও মানুষের মনে এক আলাদা জায়গা করে নিয়েছে। তাই আজকের আমরা এই ভিডিওতে আমরা আপনাদের ঘুরে দেখাবো সে দীঘার বহুল চর্চিত জগন্নাথ মন্দির। আর সেই সঙ্গে ঘুরে দেখব দীঘার আরও কিছু দেখার জায়গা, যেমন ঢেউসাগর এবং ওশিয়ানা বিচ। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমরা তাজপুরে এসে উঠেছিলাম স্বাস্তিক রিসোর্টে। সেখান থেকে আমরা ঘুরে দেখেছিলাম তাজপুরে বিশ্ব বাংলা সমুদ্র সৈকত এবং একটি দারুণ সময় কাটিয়েছিলাম। সেই ভিডিওটা না দেখে থাকলে ওপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে একবার গিয়ে দেখে নিতে পারেন। তাজপুরের দ্বিতীয় দিনে আমরা একটা টোটো ভাড়া করেছিলাম দীঘা যাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে শুক্রবার, আজকে আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। আমাদের তাজপুর রিসর্টটা আছে, সেখান থেকে আমরা একটা টোটো বুক করেছি। সেই টোটো করে এখন আমরা যাচ্ছি দীঘা। দীঘাতে মেনলি যে দীঘার মেন এখন দ্রষ্টব্যস্থান, যার জন্য দীঘা এখন বহুল চর্চিত, সেই জগন্নাথ মন্দির দেখতে আমরা যাচ্ছি। তার সঙ্গে আমরা যাবো ওশিয়ানা বিচ আর ঢেউসাগর। মেনলি এই তিনটে জায়গা দেখার এখন প্ল্যান আছে। সেই মতো আমরা ব্রেকফাস্ট করে রিসর্ট থেকে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো আমাদের সঙ্গে আজকে আপনারাও দেখতে পারবেন দীঘার সেই জগন্নাথ মন্দির। তো সঙ্গে থাকুন। গ্রাম্য প্রকৃতির মাঝখানে সবুজের শোভা, আর এই সুন্দর প্রকৃতির মাঝখানে একটা সরু রাস্তা দিয়ে আমাদের টোটো চলেছে দীঘার উদ্দেশ্যে। ভালোই এনজয় হচ্ছে। এত বৃষ্টির পর আজকে রোদ উঠেছে, তাই আজকে ওয়েদারটা একটু ভালো, আরামদায়ক। জগন্নাথ মন্দিরের যাওয়ার ঠিক আগেই সেই রাস্তার ঠিক বাঁদিকেই পড়বে জগন্নাথ দেবের মাসির বাড়ি।
তো আমরা পৌঁছলাম হচ্ছে দীঘার বহুল চর্চিত জগন্নাথ মন্দিরে। 30শে এপ্রিল 2025 এই জগন্নাথ মন্দিরের প্রথম উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে এই দীঘার জগন্নাথ মন্দিরের ওপর নিয়ে মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তাই আজকে আমরা এতদিন পর, আমি হয়তো অনেক পরে যাচ্ছি, সেরকম ভিড় হয়তো নেই, কিন্তু আজকে আমি আমার মতো করে এই দীঘার জগন্নাথ মন্দির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরের মেন গেটের দিকে, কিন্তু মেন গেটে ঢোকার আগে আপনাদের জুতো জমা করতে হবে বাইরের কাউন্টারে। আর ভেতরে ব্যাগ অ্যালাউড নেই, ক্যামেরা অ্যালাউড নেই, কোনো নেশাজাতীয় দ্রব্য অ্যালাউড নেই, আর ক্যামেরা অ্যালাউ নেই, ফোন অ্যালাউ আছে। তাই আমি ফোন থেকে ভিডিওটা করছি। এখানে জমা দিয়ে এলাম, কারণ এখানে ব্যাগ নিয়ে ঢুকতে দেবে না। হ্যান্ডব্যাগ মানে লেডিসদের হ্যান্ডব্যাগ অ্যালাউ আছে, বাকি কোনো নেশাজাতীয় দ্রব্য কিচ্ছু অ্যালাউ নেই। আর একটা জিনিস বলতে ভুলে গেলাম যে জুতো রাখার জন্য কোনো চার্জ নেওয়া হয় না এখানে। তো এবার যে যাই ভিতরে গিয়ে দেখি কতটা আকর্ষণীয় এই দীঘার জগন্নাথ মন্দির। জগন্নাথ, সুভদ্রা ও বলরাম এই 3 পূজিত দেবতাকে নিয়ে তৈরি এই মন্দির নির্মাণ কাজের ঘোষণা 2018 সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ শুরু হয় 2022 সালে এবং 2025 সালে 30শে এপ্রিল এই মন্দির উদ্বোধন করা হয়। দীঘার এই জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠা সমুদ্রের ধারে দীঘাস্থিত পুরনো জগন্নাথ মন্দিরের জায়গাতেই নতুন মন্দির গড়ার কথা ঠিক হয়েছিল, তবে পরিবেশগত নিষেধাজ্ঞায় সেখানে মন্দির তৈরি করা সম্ভব হয়নি। তাই দীঘা স্টেশনের পাশে মন্দির তৈরির জন্য জমি নির্বাচন করা হয়। দীঘার জগন্নাথ মন্দির আপনাদের টোটাল ঘুরতে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। আরও যদি খুব খুঁটিয়ে ভালোভাবে দেখতে চান তাহলে লাগবে প্রায় 1 ঘন্টা 15 মিনিট, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে। আর যদি ভোগ খেতে চান তো তাহলে আরও আধ ঘন্টা, কারণ এত বড় এরিয়া জুড়ে এখানে এই জগন্নাথ মন্দিরটা বিস্তৃত হয়ে রয়েছে। তাই মোটামুটি আপনাকে এখানে 1 ঘন্টা টাইম দিতেই হবে এই পুরো জগন্নাথ মন্দির ঘোরার জন্য। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ মন্দিরের জন্য 20 একর জমি প্রদান করেছিল। মন্দিরের নির্মাণের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়। মন্দির নির্মাণ কাজের ব্যয় হিসাবে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছিল। মন্দিরটির উচ্চতা 213 ফুট এবং মন্দিরটির নির্মাণে রাজস্থানের বংশী পাহাড়ের বিখ্যাত বেলে পাথর ব্যবহার করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দায়িত্বপতির নেতৃত্বে পুরোহিতরা নিমকাঠের তৈরি জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর পাথরের জগন্নাথ বিগ্রহতে প্রাণ প্রতিষ্ঠা করেন ইসকনের সেবায়েতরা। একই সঙ্গে রাধা মদন মোহনের পাথরের মূর্তিতেও প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন করা হয়। মেন মন্দির থেকে বেরিয়ে এলাম। মেন মন্দিরের ভিতরে বা মেন মন্দির কেন, কোনো যার ভেতরে কোনো যে সমস্ত কাঠামোগুলো বানানো আছে তারা কোথাও ক্যামেরা অ্যালাউড নয়। যারা প্রথম দিন এসছেন তারা খুব লাকি, তারা ভিডিও করতে পেরেছে বা ফটো তুলতে পেরেছেন। আমি আনলাকি, আমি অনেক পরে এলাম, তার ভেতরে কোনো ছবি তুলতে পারলাম না। কিন্তু প্রথম দিন যারা এসেছিলেন 30শে এপ্রিল সবাই কিন্তু ভিডিও করে গেছে, ফটো তুলে গেছে। আর এখন ভেতরে ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড। তবুও যা দেখলাম মন ভরে গেল, মন জয় জগন্নাথ। এই হচ্ছে সেই 3 রথ। রথযাত্রার সময় জগন্নাথ দেব এই রথে করে তারপরেই তার মাসির বাড়িতে যান, মানে এই রথে করেই জগন্নাথ দেবকে তার মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু রথের কাছে যাওয়া যাবে না, পুরো ব্যারিকেড, নো এন্ট্রি করে দেওয়া আছে। জগন্নাথ দর্শন তো শেষ, কিন্তু এখানে এই মার্বেলের ওপর
মানে এত গরম যে হাঁটাই যাচ্ছে না, এত তাপ মানে। আর এখানে দাঁড়িয়ে, বাইরে দাঁড়িয়ে এখন যা বৃষ্টি হচ্ছিল একটু আগে, মানে একটু আগে না, কালকে বৃষ্টি হয়ে গেছে, কিন্তু এখন আজকে এত চড়া রোদ দিয়েছে যে বাইরে দাঁড়ানোটাই হচ্ছে সার হয়ে যাচ্ছে, মানে এত গরম লাগছে। কিন্তু ভেতরে তো ছবি তুলতে দেবে না, তাই বাইরে থেকেই আমি যা তোলা তুলছি। যাচ্ছি আরও যে সমস্ত সব কাঠামোগুলো রয়েছে, সমস্ত বিল্ডিংগুলো রয়েছে, সেগুলো দেখানোর জন্য, সেগুলো দেখাই, চলুন। দীঘায় এই নবনির্মিত জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলে চিহ্নিত করা হয় এবং এর ফলে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। উড়িষ্যার সেবায়েত পণ্ডিত এবং ভক্তদের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে, কারণ তাদের মতে হিন্দু ধর্মের পবিত্র 4টি ধাম বা যাকে 4 ধাম বলা হয়, যার মধ্যে একটি হলো পুরীর জগন্নাথ মন্দির। দীঘার এই জগন্নাথ মন্দিরে ধাম শব্দটি ব্যবহার করার জন্য দ্বাদশ শতাব্দীর পুরীর জগন্নাথ মন্দিরে আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্ষুণ্ণ করেছে। তাই তারা পশ্চিমবঙ্গ সরকারকে আবেদন জানিয়েছেন তারা যেন এই ধাম শব্দটি সরিয়ে নেন। এই মন্দিরের ভোগ বা অন্নপ্রসাদ পেতে হলে একদিন আগে থেকে মন্দিরের অফিস থেকে বুক করতে হয়। দিনের বেলায় প্রসাদ বিতরণের সময় হলো দুপুর 1টা থেকে 2:30-এর মধ্যে এবং রাতের বেলায় রাত 9টা থেকে 10:30টার মধ্যে। তো আমাদের এখন দীঘার জগন্নাথ মন্দির দর্শন শেষ। তো এখন আমরা এখানে একটা ছায়ায় দাঁড়িয়েছি, কারণ বাইরে এতটা রোদ দিয়েছে আর গরম প্রচণ্ড। ভেতরটা খুব ঠান্ডা, কিন্তু ভেতরে ছবি তোলা বারণ। আর এখন ভোগ দেবে, তা ভোগের জন্য সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছে। প্রায় 1টা বাজে, 1টার সময় মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। তো বলো, তোমার কেমন লাগলো দর্শন করে? খুব ভালো লেগেছে। এখানে আসলে ভালোই লাগে, এটা নতুন একটা প্লেস হয়েছে, তো আসবেন আপনারা সবাই, এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। হ্যাঁ, কিন্তু আমার একটাই দুর্ভাগ্য যে ভেতরে কোনো ছবি তুলতে পারলাম না। যারা প্রথম দিন এসেছিলো বা তার পরের দিন এসেছিলো, মানে প্রথম সপ্তাহটা যারা যখন এটা প্রচারের চরম তুঙ্গে ছিল, তখন কিন্তু সবাই ভেতরে ছবি তুলতে পেরেছিল। এখন পুরো স্ট্রিক্টলি প্রহিবিট করে দিয়েছে, তাই বাইরের রোদের মধ্যেই ছবি তুলছি আমি। তো দেখতে থাকুন। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এলাম, তো দেখা হয়ে গেল, শখ মিটে গেল যে এত প্রচার যে মন্দিরকে ঘিরে, সে মন্দির দর্শন আজকে করলাম। খুব ভালো লাগলো, সত্যি খুব সুন্দর। প্রচুর খরচা করেছে এই মন্দির বানানোর পেছনে, অনেক বড় এরিয়া জুড়ে এই মন্দির রয়েছে। এখন তো পুরো ফাঁকা। এখন আমাদের নিতে হবে চটি, যেখানে মন্দিরের বাইরে যেখানে চটি জমা করা আছে সেখান থেকে চটিটা নেব। নিয়ে আমাদের টোটোকে ডাকা হয়েছে, সেই টোটো নিয়ে যাব পরের দর্শনীয় স্থানের ওপর। প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, এখানে মানে দাঁড়ানো যাচ্ছে না। এই সিমেন্টের ওপর খালি পায়ে হাঁটা প্রচণ্ড তাতিপে রয়েছে। উফ, ঠিক আছে, যাকগে, টোটোকে ডাকা হয়েছে। চটিটা নিয়ে আমরা পরের ওশেন বিচ আর ঢেউসাগরের দিকে যাব। তো সঙ্গে থাকুন। জগন্নাথ মন্দির দর্শন করে আমরা পৌঁছলাম দীঘার ঢেউসাগরে। তো এখন আমরা পৌঁছলাম ঢেউসাগরে। এটা একটা দীঘার দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে একটা দ্রষ্টব্য স্থান। এখানে একটা পার্কের মতো করা আছে, আর এখানে এন্ট্রি ফি পার পার্সন 20 টাকা করে। তো আমরা এখন ঢেউসাগরের ভেতরে যাব। ভেতরে একটা বোটিং করার মতো জায়গা আছে, আর ওখান থেকে বেরিয়ে একটু ডান দিকে 1 মিনিটের হাঁটা পথ হচ্ছে ওশিয়ানা ব্রিজ। তো আগে ঢেউসাগরটা দেখে নিয়ে
আমরা ওশানা বিচের দিকে যাব। তো দেখতে থাকুন। তো এই যে ঢেউসাগর জায়গাটা, এটা আমার মনে হয় সন্ধ্যেবেলা আসলে ভালো লাগবে, কারণ এখানে অনেক কিছু প্লে স্টেশন মতো করা হয়েছে, ছোটো একটা টয় ট্রেন মতো আছে, তারপরে বিকেলে ঘোরার জন্য একটা পার্কের মধ্যে বোটিং করানো হয়, আর চারদিকে সব লাইটিংয়ের কাজ রয়েছে। এই জায়গাটা মেনলি বিকেলে সময় কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা, কিন্তু আমরা যেহেতু সকালে এসেছি তাই সব দেখতে পাবো না। যাই হোক, দিনের বেলাটাই এনজয় করি, সবাই রাতের বেলা এনজয় করে, আর আমরা দিনের বেলা এনজয় করব। দেখতে থাকুন। এই হচ্ছে সেই চিরপরিচিত দীঘার সমুদ্র, উত্তাল সমুদ্র। এই ঢেউসাগরের ওপর থেকে দীঘার এই সমুদ্রের ঢেউ, সমুদ্র সৈকত পুরোটাই দেখা যায়। আর এখান থেকে এই রাস্তাটা দিয়ে গেলে ওশিয়ানা বিচ। তো আমরা ঢেউসাগর মোটামুটি ঘুরলাম, এখান দিয়ে যাওয়া যায় ওশিয়ানা বিচ হেঁটে, কিন্তু ভাবলাম কেন হেঁটে যাবো কেন, টোটো করেই যাই, কারণ টোটোকে 700 টাকা দিচ্ছি যখন পুরো জায়গাগুলোকে ঘোরানোর জন্য। আমরা টোটোটা বুক করেছি তাজপুর থেকে, বলে রাখা ভালো যে একটু দরদাম করতে হবে। 800 টাকা চাইছিল, আমরা 700 টাকা দিচ্ছি। আর 3-4টে সাইড সিন করার জন্য, 3-4টে মানে এই জগন্নাথ টেম্পল, ঢেউসাগর আর ওশিয়ানা বিচ, এই 3টে জায়গায় ঘুরবো, করে আবার আমাদের তাজপুর পৌঁছে দেবে। তো এর জন্য ওটা নিচ্ছে 700 টাকা। তাই যখন দিচ্ছি টোটো করেই যাবো ওশিয়ানা বিচে। তো ওশিয়ানা বিচে দেখা হচ্ছে আবার। ঢেউসাগর দেখে আমাদের শেষ দ্রষ্টব্য স্থান হলো ওশিয়ানা বিচ। তো এসে গেলাম আমরা ওশিয়ানা বিচে। এটা আজকে আমাদের শেষ সাইট সিন। তো এখানে দেখার বলতে একটা বিচ আছে, কিন্তু বিচটা যেতে হলে আমাদের কতগুলো সিঁড়ি দিয়ে উপরে উঠে তারপর নিচে নামতে হবে, তারপর আমরা সেই ওশিয়ানা বিচ দেখতে পাবো। এটা খুব সুন্দর জায়গা, তবে এখানে বিকেলে আসলেই ভালো লাগে। আর চারদিকে জঙ্গল ঝাউবন মতো রয়েছে, এটা ওটা দেখার বিষয় এখানে। তো আমরা সেই দিকেই যাচ্ছি, ঝাউবন, সমুদ্র।
বলতে গেলে চারপাশে জঙ্গলের মাঝখানে এটা একটা পুরো শান্ত জায়গা, কিন্তু বিকেলে এই জায়গাটার ভিড়, এই জায়গায় মানুষের ভিড় বেড়ে যায়। ওখানে যেমন ঢেউ সাগরে যেমন প্রচণ্ড রোদ, চড়া রোদের মধ্যে হাঁটতে একটু কষ্ট হচ্ছিলো, এখানটা পুরো ঠান্ডা, একটু ঠান্ডা বলবো না, ছায়া রয়েছে, আরাম লাগছে বেশ, আর ঘুরতে মজা লাগছে। এই ওশিয়ানা বিচ বিকেলের জন্য আদর্শ জায়গা। বিকেলে এসে একসঙ্গে আড্ডা মারা, বন্ধু বান্ধবদের সঙ্গে বা সময় কাটানো, পরিবার পরিজনদের সঙ্গে, এটা একটা পারফেক্ট জায়গা। এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর বিকেলে তো আরও বেশি হাওয়া দেবে, সমুদ্রের ধার, আর ছায়াও আছে এখানে। বেশিরভাগ মানুষ এখানে বিকেলেই আসে, আমরা এসেছি দুপুরে, তবুও ভালোই লাগছে বেশ। তো আমরা এখন ওশিয়ানা বিচে একটা ধারে বসলাম। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টের নিচে একটা বেঞ্চ ছিল খালি, সেখানে বসলাম যে ছায়া দেখে। এখানে প্রচণ্ড রোদ উঠেছে, এখানে কিছুক্ষণ বসবো। এখান থেকে সমুদ্রটা খুব সুন্দর ভালোভাবে দেখা যায়, আর হাওয়াও দিচ্ছে। ওয়েদারটাও ভালো, মানে কি প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ। এতদিন যা বৃষ্টি হচ্ছে, এখানে দীঘায় এখন প্রচণ্ড রোদ। দীঘাতে কোনো বৃষ্টি হয়নি বলতে গেলে, খুবই গরম আছে। আর আমাদের এতে হালিশহর কাঁচের পাড়ে পুরো ভাসিয়ে দিচ্ছে বৃষ্টিতে। এখানে আর কিছুক্ষণ বসবো, বসে তারপরে আমরা চলে যাব আবার তাজপুরে দুপুরে, কারণ আমাদের রিসোর্টে লাঞ্চ বলা আছে, লাঞ্চ রেডি করছে ওরা। তো আর 5-10 মিনিট বসবো এখানে, বসে আবার টোটো করে তাজপুর। তো দেখতে থাকুন। দীঘার পালা শেষ করে আমাদের টোটো ছুটে চলল আবার তাজপুরের দিকে। তাজপুরে পৌঁছে দুপুরের লাঞ্চ সেরে আমরা আবার গেলাম সেই বিশ্ববাংলা সি বিচে। শেষ দিন আমরা ঘুরে দেখলাম তাজপুরের সমুদ্র সৈকত, কারণ আজই ছিল আমাদের তাজপুরের শেষ দিন। পরের দিনই ছিল হোটেল থেকে চেক আউট করার সময়। তো আমরা এখন হোটেল থেকে চেক আউট করে গেছি, সমস্ত পেমেন্ট কমপ্লিট, সমস্ত ফর্মালিটিস কমপ্লিট। আর এখন আমাদের টোটো আসবে, আমরা যাবো বালিশাহীতে। আর অলি বসে আছে রিসেপশানে, যতক্ষণ টোটোর জন্য ওয়েট করছি আমরা। তো আমি বলবো এই স্বস্তিক রিসর্ট সব কিছু, খাওয়া দাওয়া থেকে শুরু করে রুম সার্ভিস, এখানকার স্টাফদের ব্যবহার খুবই ভালো। আমি তো সবসময় রেকমেন্ড করব যে আপনারা যদি তাজপুরে আসেন তো স্বস্তিক রিসর্টে আসেন। তবে হ্যাঁ, এটা কোনো পেড প্রমোশন নয়, আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিটা আপনাদের ওপর। তো এখন আমরা যাব, টোটো আসবে, কালকে যে টোটোর সঙ্গে গেছিলাম সেই টোটোই আসবে, আমাদের বালিশাহী নিয়ে যাবে। সেখান থেকে আমাদের 12:30টায় বাস রয়েছে, তারপরে সেখান থেকে সোজা হালিশহর।
তো আজকের মতো তাজপুর সফর আমাদের এখানেই শেষ হলো। কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অতি অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগে একটা কমেন্ট করে দেবেন, আর ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের পাশে থাকবেন। স্টিল দেন, থ্যাংক ইউ।